গুড মর্নিং স্টুডেন্টস। সো আমরা লাস্ট প্রিভিয়াস ফিউ ক্লাসেস থেকে আমাদের চ্যাপ্টার নাম্বার 9 পড়ছি অফ ইয়োর হিস্ট্রি পার্ট। আর এখানে আমরা অলরেডি হাফ লেসন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন পড়েছিলাম যে কীভাবে সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল, তারপর তার সাথে রিলেটেড কিছু কারণ যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক, এই কারণগুলো আমরা আগে ডিসকাস করা হয়েছিল। তো এখন আমি ধর্মীয় কারণটা একটু তোমাদের সাথে, তারপরের যেটা ইম্পর্টেন্ট কারণ ছিল সেটা ছিল ধর্মীয় কারণ। তো ধর্মীয় কারণটা একটু তোমার সাথে ডিসকাস করছি। যে ইংরেজরা যখন শাসনকালে আসলো, তারপর থেকে ভারতে তারা খ্রিস্টান ধর্মটা খুব দ্রুত প্রচার আরম্ভ করা শুরু করলো। আর যার ফলে তারা চেয়েছিল যাতে ভারতে যেটা হিন্দু ধর্ম প্রচলিত ছিল বা যেসব ধর্ম ভারতে তখনকার সময় প্রচলিত ছিল সেসব ধর্মকে যাতে সেসব প্রথা লোকেরা তারা পরিত্যাগ করে, তার জন্য তারা বিভিন্ন ধরনের ভারতীয়দের ধর্মান্তরিত করার চেষ্টা করে। কখনো কখনো তাদেরকে এমনও লোভ দেওয়া হয়েছিল যে তারা যদি ধর্মান্তরিত হয়ে যায় তাহলে তাদের সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত করা হবে না। যার লোভে পড়ে বা যার জন্য বাধ্য হয়ে অনেক ভারতীয়রা তাদের ধর্মান্তর করতে বাধ্য হয়েছিল। তাছাড়া তারাও শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজে, যেমন শিক্ষানুষ্ঠান, হাসপাতাল ইত্যাদি স্থানে গির্জা ইত্যাদি স্থাপন করে তারা সর্বসাধারণের মনে এক নতুন সন্দেহের সৃষ্টি করেছিল যে এইসব সামাজিক কাজের অন্তরালে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে, তা হলো নতুন ধর্ম বা খ্রিস্টান ধর্মের প্রচার করা। যার জন্য ভারতীয়রা এক সন্দেহবাদী হয়ে উঠেছিল যাতে যে পরবর্তী সময়ে ভারতবর্ষকে তারা নিজের ধর্মে পরিবর্তিত করে দিবে এবং ভারতের বা ভারতীয়বাসীদের তাদের নিজেদের ধর্ম, আচার ব্যবহার এগুলো পরিত্যাগ করতে হবে। তো অলরেডি আমরা আলোচনা করেছিলাম যে সেই সময়ের যেটা তৎকালীন কারণ ছিল সিপাহী বিদ্রোহ আরম্ভ, সেটা ছিল এনফিল্ড রাইফেলের গুলির ব্যবহার। তো সেই গুলির ব্যবহার প্রত্যাখ্যান হওয়ার ব্যবহার আরম্ভ হওয়ার সাথে সাথে ভারতীয়রা যখন ভারতীয় সিপাহীরা দেখলো যে এটা তাদের ধর্ম নষ্ট করা এক ষড়যন্ত্র, তখনই তারা সবচেয়ে প্রথম 1857 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারিতে তারা দমদম ছাউনিতে তারা প্রতিবাদ শুরু করলো। এবং তাছাড়া তারপর এই প্রতিবাদটি 29শে মার্চ ব্যারাকপুরের সেনা ছাউনিতে আরম্ভ হলো। তো আর সেখানকার তখন সেই সেনা ছাউনিতে কিছু গুলি ব্যবহার করতে নির্দেশ করার সময় মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী সামরিক আধিকারিকদের আক্রমণ করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছিল, যার জন্য সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ইংরেজরা মঙ্গল পাণ্ডে এবং ঈশ্বরী পাণ্ডেকে ফাঁসি দিয়েছিল। তারপর কিন্তু সেই বিদ্রোহ সেখানে থেমে থাকেনি। সময়ের সাথে সাথে পরবর্তী 10ই মে রবিবার মিরাটে সেনা ছাউনিতে ভারতীয় সিপাহীরা মিরাটের জেলে বন্দী সব কয়েদিদের মুক্ত করে দিয়েছিল এবং বেশ কয়েকজন ইংরেজ সামরিক অধিকারীকে হত্যা করে তাদের থেকে গুলিবন্দুক কেড়ে নিয়েছিল। আর সেই দিন মিরাটে যে সেনা ছাউনিতে বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের সময় তারপর তারা মিরাটের যারা সিপাহীরা ছিলেন তারা দিল্লি পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করে। তো এটাই ছিল প্রতিবাদগুলো, কীভাবে প্রতিবাদটা ভারতবর্ষের বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছিল। তো প্রথমে এই প্রতিবাদ মূলত সিপাহীরা চালিয়ে নিয়েছিল, তারপর তাদের থেকে ধীরে ধীরে তাদের সাথে বিভিন্ন শাসক, নবাব, জমিদার, অভিজাত শ্রেণীর লোক, তাছাড়া কৃষক, পুরোহিত, মোলা, মৌলবী ইত্যাদি বিভিন্ন শ্রেণীর লোকেরা তাদের সাথে সহযোগিতা করেছিল। তারপর আমরা পড়ব যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে অসমের যা ভূমিকা ছিল। তো আমরা সকলেই জানি যে অসমে 1826 সালে যে ইয়ান্ডাবু সন্ধি হয়েছিল,
তার পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অসমে শাসন করা আরম্ভ করেছিল। সর্বপ্রথমত যখন মানেরা অসমে এসে আক্রমণ শুরু করেছিল, সেই মানের আক্রমণ থেকে বাঁচার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসকদের অসমের নিমন্ত্রণ জানিয়ে আনা হয়েছিল, যাতে তারা মানদের অপদস্থ এখান থেকে সরিয়ে দিতে পারে। তো তখনই ইংরেজরা মানের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল, তখনই সেখানে একটা ইয়ান্ডাবু সন্ধি স্বাক্ষরিত হয়, আর তারপর থেকেই ইংরেজরা মানদের হাত থেকে অসমকে নিজের অধীনে নিয়ে নেয়। কিন্তু তারপর থেকেই 1826-এর পর থেকেই মানে অসম কী হয়, স্পেশালি ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেক আগে অসমেই ইংরেজ শাসন শুরু হয়েছিল, আর ইংরেজ শাসনের পরবর্তী 1-2 বছরের ভিতরেই তারা ইংরেজদেরকে নিয়ে যথেষ্ট অক্ষুণ্ণ হয়ে পড়েছিল। তাই ইংরেজ শাসন অসমে শুরু হওয়ার পরবর্তী 2 বছরের ভিতরেই, মানে 1828 খ্রিস্টাব্দেই অসমে রাজ সিংহাসন চেয়ে আহোম রাজপরিবারের গোমধর কুঁওর ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আর এই যে সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়েছিল আসামে, কিন্তু তখন মানে প্রথম এই বিদ্রোহ যখন 1828 খ্রিস্টাব্দে সেই বিদ্রোহটি হয়েছিল, সেটি বেশি বড় হয়নি। তো যখন 1857 খ্রিস্টাব্দে আবার বিদ্রোহ আরম্ভ হয়, সিপাহী বিদ্রোহ, তখন অসমে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। আর সেই সময় অসমে এই বিদ্রোহের নায়ক ছিলেন মনিরাম দেওয়ান। মনিরাম দেওয়ান তিনি প্রথমে একজন ইংরেজ অনুরাগী ছিলেন, কিন্তু এবং তিনি ইংরেজদের অধীনে দেওয়ানের চাকরিতে আগে যোগদান করেছিলেন, কিন্তু পরে তিনি বিভিন্নভাবে হেনস্থা হওয়ায় ইস্তফা দিয়ে যোরহাটের পাশে চীনামারা এবং সেলেংয়ে নিজের 2টি চা বাগান স্থাপন করেছিলেন। কিন্তু মনিরাম দেওয়ানকে ব্যবসায়িক ক্ষেত্রেও ইংরেজরা যথেষ্ট বাধা আরোপ করেছিল। তার ফলে তিনি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সুযোগ গ্রহণ করে অসমে তাদের ইংরেজদের বিরুদ্ধে অনেকটা বড় একটি প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছিল। কিন্তু অসমে যে বিদ্রোহ মানে আরম্ভণী বা সূত্রপাত হচ্ছিল, তার প্রস্তুতি অনেক দূর এগোনোর সময় বিদ্রোহ সম্পর্কিত মনিরাম দেওয়ানের কিছু নথিপত্র ইংরেজদের হাতে পড়ায় সঙ্গে সঙ্গে মনিরাম দেওয়ান এবং তার সহযোগীদের আটক করা হলো, এবং তারা যাতে মনিরাম দেওয়ান বা তার সহযোগীরা যাতে কোনো রকমের বিদ্রোহ করতে না পারে, তাই সাথে সাথে 1858 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি মনিরাম দেওয়ান এবং পিওলি বড়ুয়াকে ইংরেজরা যোরহাটে ফাঁসি দিল। এবং তাছাড়া তার সাথে থাকা অনেক সহকর্মীদের, যেমন কণ্ডপেশ্বর সিংহ, ওনাদেরকে কাউকে আজীবন কারাদণ্ড, কাউকে সশ্রম কারাদণ্ড, কয়েকজনকে সম্পত্তি থেকে বাজেয়াপ্ত করার আদেশ তখন দেওয়া হলো। তো আমরা এতটুকুই আজকে আলোচনা করলাম। তাছাড়া এখানেই শেষ নয়, আসামের বিষয় অনেক আছে। আসামে আরও কীভাবে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, এটার বিষয়ে আরও অনেক কিছু ডিসকাস করা আছে। তো আজকে আমরা এতটুকু ডিসকাস করলাম। তাছাড়া এর মধ্যে যতটুকু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে তাগুলো আমি এখন তোমাদেরকে দেবো। তো প্রথম কোয়েশ্চেন হলো, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম অসমিয়া কে ছিলেন? উত্তর হবে মনিরাম দেওয়ান ছিলেন প্রথম অসমিয়া যিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তারপর নেক্সট কোয়েশ্চেন হবে, মনিরাম দেওয়ানের সঙ্গে কোন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল? উত্তর হবে মনিরাম দেওয়ানের সঙ্গে পিউলি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল। 3 নম্বর, অসমে কৃষক বিদ্রোহসমূহ কারা পরিচালনা করেছিল? তো 19 শতকের ষষ্ঠ দশক থেকে শুরু অসমে কৃষক বিদ্রোহসমূহ গণসম্মেলনগুলোই পরিচালনা করেছিল। নেক্সট একটি ব্রড কোয়েশ্চেন আছে, যেমন সিপাহী বিদ্রোহের কারণগুলো কয় ভাগে বিভক্ত করা যায়? যে কোনো একটি কারণ সংক্ষেপে লেখো। তো সিপাহী বিদ্রোহের বিভিন্ন কারণসমূহ হলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয়। সিপাহী বিদ্রোহের সামাজিক কারণটি নিচে আলোচনা করা হলো। তো সিপাহী বিদ্রোহের অনেকটাই কারণ ছিল, তার মধ্যে আমি সামাজিক কারণটি এভাবে আমি ডিসকাস করেছি। আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা অন্যভাবেও অন্য যে কোনো কারণ তোমাদের বইয়ে লেখা আছে বা আগে আমরা ডিসকাস করেছি, যে কোনো একটা কারণ তোমরা এখানে লিখতে পারো। তো আমি সিপাহী বিদ্রোহের যেটা সামাজিক কারণটি ছিল সেটা আমি এভাবে লিখেছি যে, ইংরেজ শাসনে প্রবর্তিত নতুন প্রশাসনিক নীতির ফলে সমাজের অভিজাত শ্রেণী, সাধারণ মধ্যবিত্ত শ্রেণী এবং সামরিক বাহিনীর লোকও তীব্র অর্থ সংকটে ভুগেছিল এবং পূর্বের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। অনেক ভারতীয় উচ্চপদস্থরা সরকারি চাকরি থেকে সেই সময় বঞ্চিত হয়েছিল। এছাড়া কোম্পানি সরকারের ঔপনিবেশিক অর্থনীতির প্রয়োজনের হাতে নেওয়া একগুচ্ছ কার্যসূচি সেই সময় রক্ষণশীল ভারতীয় সমাজকে প্রতিবাদী করে তুলেছিল। তো এই
উত্তরটা আমি একটু শর্ট করেই লিখেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর তাছাড়া তোমাদের ইচ্ছে মতো তোমরা আরও যে কোনো অনেকগুলো কারণই আছে, যে কোনো একটা কারণ তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো। তো আজকের মতো এটুকুই থাকুক, বাকি যতটুকু বাকি আছে এই লেসনটার আমরা সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।